আজ আমরা পড়তে চলেছি তোমাদের অত্যন্ত ফেভারিট হিরো নিউটনের গতিসূত্র। তোমরা বলবে স্যার সত্যিই অত্যন্ত ফেভারিট। সেই দিন নিউটনের মাথায় আপেলের জায়গায় যদি বোম পড়ে যেত আমরা হয়তো বেঁচে যেতাম, কিন্তু সায়েন্সের ক্ষেত্রে সত্যিই নিউটন হলো একজন অন্যতম সেরা নায়ক। তা তোমরা সত্যিই কি নিউটনের গতিসূত্র জানো? ছোট থেকে তো পড়ে এসেছো, না মুখস্থ করে এসেছো? তোমরা বলতে পারবে এখন নিউটনের তিনটেই গতিসূত্র? জানো তো তিনটে গতিসূত্র হয়, কিন্তু তিনটেই কি এখন বলতে পারবে? তোমরা বলবে স্যার আমার সবচেয়ে ফেভারিটটা হলো 3 নম্বর। 3 নম্বরটা আমি অল টাইম মানে ঘুম থেকে উঠেও বলতে পারবো, ঘুমের মধ্যেও বলতে পারবো, কিন্তু স্যার ফার্স্টেরটা একটু একটু পারবো, আর সেকেন্ডেরটা স্যার কিছুই মনে থাকে না। কি যে বলেছে ওটাই আমি কিছু বুঝতেই পারি না। অ্যাকচুয়ালি তুমি ছোট থেকে ওটা মুখস্থ করে এসেছো, নিউটনের গতিসূত্র কোনোদিন বুঝোনি নিউটন কী বলতে চেয়েছে, তার জন্য নিউটনকে তোমাদের রাগ লাগে। নিউটন যে ওই তিনটে সূত্রের মধ্যে অ্যাকচুয়ালি তিনটে ওয়েব সিরিজের মতো পার্ট 1, পার্ট 2 আর পার্ট 3 বলে দিয়েছে, তোমরা সেটা বুঝতে পারোনি। তোমরা ওটা জাস্ট মুখস্থ করে চলে গেছো। বলো তো তোমরা ওই তিনটে গতিসূত্র কেন দিয়েছে? অ্যাকচুয়ালি নিউটনের এই তিনটে গতিসূত্রের একদম সিনেমার মতো। কি যে এই সিনেমার হিরোকে জানো তো? হিরো হলো ফোর্স, বল। বল হলো এই তিনটে ওয়েব সিরিজের হিরো। তা প্রথম পার্টে নিউটন বলেছে যে বল ইন্ট্রোডিউস করেছে, বলকে, ফোর্সকে, হিরোকে ইন্ট্রোডিউস করেছে। কে হিরো? হিরো থাকলে কি হবে, হিরো না থাকলে কি হবে, ফোর্স থাকলে কি হতে পারে, ফোর্স না থাকলে কি হতে পারে। দ্বিতীয় ওয়েব সিরিজে দেখিয়েছে, মানে দ্বিতীয় সূত্রে দেখিয়েছে, আচ্ছা হিরোর তো এন্ট্রি হয়ে গেছে, হিরো এবার কতটা প্রভাবশালী। হিরো কি আমাদের বাংলার ইন্ডাস্ট্রির হিরোর মতো এক ঘুষিতে মানে দুজন মানুষকে মেরে দেবে এরকম না, সাউথের হিরোর মতো এক ঘুষিতে 40 জনকে মেরে দেবে। এইটা বলেছে সেকেন্ড, মানে কতটা প্রভাবশালী হিরো সেটা বলেছে সেকেন্ড লতে। আর থার্ড লতে হিরো সঙ্গে একটা ভিলেন থাকবে, সেই ভিলেনটা কতটা প্রভাবশালী। বাস্তব লাইফে হিরো আর ভিলেনের ভূমিকা কি, আমরা এই হিরো আর ভিলেন থেকে কী কী করতে পারি, মানে ক্রিয়ার প্রতিক্রিয়া, এইগুলো আমরা থার্ড লতে পড়বো। কিন্তু ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল স্টার্টের আগে আমাকে প্রথমে ভরবেগ সম্বন্ধে জানতে হবে। তোমরা ভরবেগও হয়তো জানো, সেটাও হয়তো মুখস্থ করেছো, ফিল করোনি, ফিল করোনি। তা দেখো ভরবেগ কাকে বলে বলো তো, বলো ভরবেগ কাকে বলে? তুমি বলবে কি ভর আর বেগের, সবাই সেটাই বলবে, আমিও সেটা বলবো। কি বলবো? একটা বস্তু দুটো জিনিস থাকে, এক ভর আর বেগ। ভর আর বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকেই ভরবেগ বলবো। কিন্তু এইটুকুনি বললেই শুধু হয়ে যাবে? ফিল কোথায় এর মধ্যে আন্তরিকতা কোথায়? জাস্ট মুখস্থ। আরে আমি আজকে দেখো তোমরা কিভাবে ফিজিক্সটা পড়ো, ফিজিক্সটা কিভাবে পড়তে হয়। দেখো তোমাকে যদি গুলি করা হয়, বন্দুক নিয়ে এখানে গুলি করা হলো, কি হবে? এইদিকে গুলি করলে আর এইদিকে গুলিটা বেড়ে গেল। তোমাকে বন্দুকে যদি এইখানে গুলি করে কী হবে? এইদিকে ঢুকবে আর এইদিকে, বলো না আবার এখানে স্যার অন্য কারোর নাম লেখা আছে, এখানে গুলিটা করেন না, যাই হোক এখানে গুলি করলাম আর গুলিটা এইদিকে বেড়ে যাবে, তাই তো? এবার তোমাকে ওই বন্দুকের গুলি বন্দুক থেকে বার করে তোমার হাতে দিয়ে দেওয়া হলো, তোমার হাতে গুলি আছে, এবার বলা হলো তুমি তোমার বন্ধুকে মারো, ওই গুলি দিয়ে হাতে করে মারো। তুমি কি করবে? এইভাবে মারবে। কি হবে? এখানে মারলে কি হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এখানে মারলে কিচ্ছু হবে না। মানে এইটুকুনি মানে এই গুলিটা সেম গুলি, একবার বন্দুক থেকে শ্যুট করছো, একবার ওই হাতে করে শ্যুট করছো, মানে হাতে করে মারছো। এই দুটোর মধ্যে পার্থক্যটা একই গুলি, দুটোর মধ্যে জাস্ট বেগের পার্থক্য। প্রথমটাতে অতিরিক্ত বেগ ছিল আর সেকেন্ডটাতে বেগ তুমি দিতে পারছো না, জাস্ট বেগের জন্য তাদের কি ডিফারেন্স হয়ে গেল। তারপরে ধরো একটা পাথর তোমাকে বা একটা পাথর, হ্যাঁ একটা পাথর তোমাকে দেওয়া হলো, পাথর এইভাবেও ছোড়া যাবে, আবার সেই মেয়েরা, যাই হোক না 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 এইভাবে বল ছুড়ে না অনেকে, এইভাবে বল ছুড়ে না। যদি তোমাকে এইভাবে বলটা ছুড়ো তাহলে, বা এইভাবে পাথরটা ছুড়ো, দেখতে পাচ্ছ তো, এইভাবে যদি পাথরটা ছুড়ো তাহলে কীরকম লাগবে একজনের? কি লাগবে? এই একটু এইভাবে লাগবে, কিছুই লাগবে না। কিন্তু যদি সেই পাথরটা এইভাবে ছুড়ো তাহলে কি হবে? না তোমার মাথা ফেটে যাবে, মানে যেখানে লাগবে সেটা হাত ফেটে যেতে পারে, তাই তো? তাহলে সেই পাথর একবার আস্তে করে ছুটছো, একবার জোরে করে ছুটছো,
এই দুটো সেম জিনিস, সেম ভরের জিনিসের মধ্যেও পার্থক্য হয়ে গেল। কি পার্থক্য হলো? তার একটা গতীয় ধর্মে পার্থক্য হলো, দুটোর এফেক্ট আলাদা হয়ে গেল, একবার বেগ বেশি আর একটা বেগ কম। তাহলে বেগই তুমি বলবে এখানে স্যার বেগের প্রচুর ভূমিকা আছে, বেগের জন্যই আমি মানে একবার গুলির বেগের জন্য একটা বিশাল কিছু হয়ে গেল, বেগ কমের জন্য কিছু করতে পারলো না। এই পাথরে বিশাল বেগের জন্য কিছু হয়ে গেল কিন্তু কম বেগের জন্য কিছু হলো না। আর ভরের কোনো ভূমিকা নেই। সাপোজ তোমার হাতে, আরে সেই স্মাইলি বলগুলো দেখেছো যেগুলো হাত টাত ভেঙে গেলে দেয় না, এরকম করে স্পাঞ্জ এরকম করে পাম্প করতে হয়, সেই বলগুলো সেই একদম সোলার মতো স্মাইলি বল, সেই টেনে এখানে ওখানে কিনতে পাওয়া যায়। তা সেই বলগুলো তোমাকে দেওয়া হলো, দিয়ে বলা হলো তোমার পাশের বন্ধুটাকে মারতে বা ছেলেটাকে মারতে। তুমি কি করলে? এভাবে মারলে। তোমার বন্ধু এরকম করে বডি পেটে দিল, কিচ্ছু হবে না, মেরে দিল এরকম। এবার আমি তো তোমাকে ওটা মারতে দিয়েছি, ভাবো তুমি সত্যি বললো তার কিচ্ছু লাগবে? কিচ্ছু লাগবে না। কিন্তু আমি জানতাম না যে আমি যাকে মারতে বললাম সেটা তোমার গার্লফ্রেন্ডের ক্রাশ। তখন তুমি কি করলে, ওই বলটা তুমি চেঞ্জ করে একটা সলিড লোহার বল নিলে। জানো তো স্যার তো বলেছে মারতে, মেরে ফেললে হয়তো তাকে, এবার আমাকে পুলিশে ধরে নিয়ে চলে গেল। মানে একই তোমার গায়ের যা শক্তি, সেই শক্তিতেই যখন স্মাইলি বলটা মানে ওই যে সোলার থার্মোকলের বলটা বা এই যে স্পঞ্জের বলটা মারলে তখন কিচ্ছু হলো না। কিন্তু যখন ওই সেম সাইজে সেম বেগে তুমি যখন একটা সলিড লোহার বল মারলে তখন সে হয়তো মাথা ফেটে গেল। তাহলে বুঝতে পারছো এখানে কি বেগ সেম থাকলেও যেহেতু এক্ষেত্রে ভরটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ভর বেশি হয়ে যাচ্ছে, তার এর গতীয় ধর্মে চেঞ্জ হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? সাপোজ রোলার দেখেছো? রোলার, আরও একটা উদাহরণ দিই তোমাকে। রোলার চিনো? আরে রাস্তায় সেই ইট সে ভাঙা ইট, রাস্তায় ইট পাতে তারপর সেই একটা রোলার একটা গড়িয়ে চলে যায় না রোলার, সেই লোহার একবার ফুল বডি বিশাল ওয়েট চলে যায়। সাপোজ ধরো ওই রোলারটা একটা থার্মোকলে মানে এই ধরো সোলার, ধরো ওই যে স্পঞ্জ বল ওই রকম টাইপের আসছে, আমি কি করব? জাস্ট এরকম করে আটকে দিতে পারবো। একে গড়িয়ে আসছিল, ধরো সাপোজ একটু ঢাল থেকে গড়িয়ে আসছে, আমি কি করলাম? এরকম করে ধরে আটকে দিলাম। এবার তোমাকে বললাম তুমি আটকাও, তুমি যে শুনছো, হ্যাঁ তোমাকে বললাম আসো, তুমি এবার আটকাও। তুমি বললে আমার কাছে কোনো ব্যাপারই নাই, আমি পুষ্পার ফ্যান, ঝুঁকেগা নাই। এবার আসছে, তারপরে আমি ওদিকে চেঞ্জ করে দিয়েছি, ওটা অরিজিনাল রোলার নিয়ে চলে এসেছে, দিয়ে এবার রোলারটা ওইভাবে গড়িয়ে আসছে, ধরো একটা ঢাল থেকে গড়িয়ে আসছে। তুমি বললে পুষ্পাকে ফ্যান, এরকম করে ধরলে, এরকম করে তোমার ওপর দিয়ে একদম পিছিয়ে দিয়ে চলে গেল। টম অ্যান্ড জেরি দেখেছো? টম অ্যান্ড জেরি দেখবে টমের উপর দিয়ে কিছু চলে গেলে দেখবে টম কি প্রায় সেই একদম জেরক্স কপির মতো টম হয়ে যায়, মানে 3D থেকে 2D হয়ে যায়, একদম পাতলা পাঁপড় হয়ে যায়, সেই রকম টাইপের তুমি হয়ে যাবে ওখানে। ঠিক আছে, মানে বুঝতে পারছো তো? একই বেগ কিন্তু একটার ওয়েট খুব বেশি, ভর খুব বেশি, আর একটার ভর খুব কম, তাই এদের দুজনের পার্থক্য হয়ে গেল। তাহলে দেখো প্রথম দুটো উদাহরণ গুলি আর এইভাবে বল ছুড়াতে কি ছিল? বেগের পার্থক্য ছিল, আর এখানে ভরের পার্থক্য। মানে দেখো ভর আর বেগের সমন্বয়ে, তাহলে বুঝতে পারছো তো ভর আর বেগ কিভাবে একটা বস্তুর গতীয় ধর্মের পরিবর্তন করে। তাহলে ভর আর বেগের সমন্বয়ে কোনো গতিশীল বস্তুতে যে গতীয় ধর্মের সৃষ্টি হয় তাকেই বলবো ভর বেগ। তাহলে শুধু ভর বললে হবে না, শুধু বেগ বললে হবে না, ভর আর বেগ দুটো বোধকে নিতে হবে। তাহলে ভর বেগ সমান কি বলবো আমরা? ভর বেগ সমান কি বলবো? ভর ইন্টু বেগ। হ্যাঁ, ভর ইন্টু বেগ। আচ্ছা, ভর স্কেলার না ভেক্টর? স্কেলার তো। আর বেগ ভেক্টর তো। এইটা ভর ধরে নাও এম, মাঝে গুণ, এটা ক্রস না, কিন্তু দুটি ভেক্টরের ক্রস প্রোডাক্ট হতে পারে, কিন্তু একটা স্কেলার একটা ভেক্টরের জাস্ট গুণ হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি? এম আর ভি। বুঝতে পারছো তো না পারছো না? আরে এইটা যদি 10 বেগ তো মিটার পার সেকেন্ড হয়, হ্যাঁ, তাহলে এটা যদি এ হয় বা বেগ হয় ভি হয়, হ্যাঁ, তাহলে একে যদি আমি ভর ধরো 5 গুণ করি, তাহলে 5v ইকুয়াল টু কী হচ্ছে? 5 × 50, হ্যাঁ, মিটার পার সেকেন্ড। যদিও এখানে যদি কেজি হয় তাহলে কেজি মিটার পার সেকেন্ড হবে। ঠিক আছে,
ঠিক আছে, বুঝতে পারছো? একটা ভ্যালু দিয়ে যদি গুণ করি জাস্ট মানটা পরিবর্তন হয়, এবার যদি মান আর একক থাকে তাহলে এককটাও গুণ হবে, সেটা কোনো ব্যাপার না। তার মানে বুঝতে পারছো তো, ভেক্টরের ডিরেকশন সেমই হয়। এটা কত 5 গুণ বড় হয়ে, এই 5 গুণ করেছি না, 5 গুণ করেছি না, 5 গুণ বড় হয়ে যাবে, এটা 5x 5 গুণ বড় হয়ে যাবে ভি এর থেকে, আর কিছু না। ঠিক আছে, এখানে দেখো তাহলে ভরবেগ কি হবে, একটা ভেক্টরই হবে। তাহলে ভরবেগ কি হচ্ছে, একটা ভেক্টর, ভেক্টর রাশি। ঠিক আছে, রাশি, ভেক্টর রাশি, বুঝতে পারছো? আর একক কি বলো তো, একক কি বলো তো ভরবেগের, এগুলো তো জানোই। ভরের একক এমভি, তো ভরের একক কি বলো তো, কেজি এসআই পদ্ধতিতে। আর বেগের একক কি, মিটার পার সেকেন্ড। তাহলে কেজি মিটার পার সেকেন্ড। আর সিজিএস পদ্ধতিতে কি হবে বলো তো, সিজিএস পদ্ধতিতে কেজির জায়গায় গ্রাম, হ্যাঁ, আর সেন্টিমিটার পার সেকেন্ড, বুঝতে পারছো? ঠিক আছে, ঠিক আছে, এইটা হচ্ছে সিজিএস এসআই পদ্ধতিতে একক, এটা হচ্ছে সিজিএস পদ্ধতি একক। মাত্রা কি হবে বলো তো, মাত্রা, মাত্রা কি হবে বলো তো, মাত্রা এম ভি, হ্যাঁ, এম ভি মানে কি, এম এর মাত্রা এম হবে, এটা ছোট হাতের করেছিলাম, ছোট হাতেরই করে দিই, এম, সরি, এম ভি, এম এর মাত্রা কি এখানে লিখছি এম, হ্যাঁ, ভি এর মাত্রা কি এল টি মাইনাস 1, তাহলে এটা মাত্রা হয়ে গেল। এই যা, বুঝতে পারলে না কি করে হলো? বেগ মানে কি, সরণ বাই সময়, সরণের কি হয় এস বাই টি, এস এর জায়গায় কি হয় এল, মাত্রা সরণের মাত্রা এস, এল আর টি, এল বাই টি। ঠিক আছে, বা এল টি মাইনাস 1, এটা হয়ে গেল মাত্রা। ঠিক আছে, তাহলে ভরবেগের ফিল, আর বুঝতে পেরেছো ভরবেগটা ফিল করতে পেরেছো, ভরবেগ অ্যাকচুয়ালি কি হয়। ঠিক আছে, ভরবেগ জেনে গেলাম। এবার একবারে আমি চলে যাব নিউটনস ফার্স্ট ল। এবার দেখো, আমি আগেই বলেছি নিউটনের 3টে গতিসূত্রের হিরো হলো ফোর্স। ফার্স্ট লতে হিরোর এন্ট্রি হবে, মানে ফোর্স আসবে, ফোর্স আসলে কি হবে, ফোর্স না আসলে কি হবে, এটা বলবো। ঠিক আছে, তাহলে ফার্স্ট ল, তোমরা সবাই জানো যে বাইরে থেকে বল প্রযুক্ত না করলে বা প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে সৌররেখা বরাবর চলতে থাকবে। এই সমবেগে সৌররেখা বরাবর চলতে থাকবে, এই কথাটার কি বিশাল কিছু ব্যাপার আছে? অবশ্যই আছে। মানে ব্যাপারটা হচ্ছে যে একটা বস্তু স্থির থাকলে তো স্থির, গল্প শেষ, যদি বল প্রয়োগ না করি। এবার যদি কোনো বস্তু গতিশীল আছে, তার মানে বেগ থাকলে কি হবে, একটা নির্দিষ্ট দিক তো আছে তার, এবার নির্দিষ্ট দিকে আছে, এবার যদি বাইরে থেকে বল প্রয়োগ না করি, সে তার ডিরেকশনও চেঞ্জ করবে না, মানেরও চেঞ্জ হবে না। তাই বলছে যে সমবেগ মানে মানটা সেম থাকবে এবং একই দিকে সৌররেখা বরাবর চলতে থাকবে। তোমরা যেহেতু ভেক্টর পড়েছো, বাস তোমাদের শুধু বললেই চলবে যে ভেক্টর যেহেতু জানো তাই বেগ পরিবর্তন হবে না, এটুকুনি বললেই চলবে, কিন্তু এর আগে পর্যন্ত তোমাকে সবটাই বলতে হতো। তাহলে কি হচ্ছে, বাইরে থেকে বল প্রযুক্ত না করলে, বাইরে থেকে হিরো যদি না আসে, স্থির বস্তু স্থিরই আছে, যত অত্যাচার চলছে চলবে, তা স্থির বস্তু স্থির থাকবে আর সচল বস্তু সমবেগে সৌররেখা বরাবর চলতে থাকবে। ঠিক আছে, এবার মানে টেন্ডেন্সি কি, মানে বস্তুর টেন্ডেন্সিটা কি, মানে বস্তুর কিভাবে থাকার ইচ্ছা, যদি বল না আসে, স্থির বস্তু চিরকাল স্থির থাকার ইচ্ছা, আর সচল বস্তু চিরকাল সমবেগে সৌররেখা বরাবর চলতে থাকার ইচ্ছা। এই যে স্থির বস্তু স্থির থাকার ইচ্ছা আর সচল বস্তু চিরকাল সমবেগে সৌররেখা বরাবর চলতে থাকার ইচ্ছা, একে বলা হয় জাড্য। যেমন তুমি সকালবেলায় ঘুম থেকে উঠতে চাও না, বেডে ল্যাদ খাও, যতক্ষণ না তোমার মা বকছে বাবা বকছে ততক্ষণ বেডে ল্যাদই খেয়ে পড়ে থাকো, ল্যাদ খাও জানো তো, তাহা ওরকম করে একদম অলসভাবে পড়ে থাকছো, বাইরে থেকে যতক্ষণ না বকা আসছে বা ফ্লাইং চপ্পল আসছে ততক্ষণ তুমি শুয়েই আছো। এইটা যে স্থিতি, এটা মানে স্থির থাকার অভ্যাস, একে বলা হয় স্থিতিজাড্য। মানে মানুষ, মানে কোনো বস্তু যদি স্থির থাকতে চায়, সে বাইরে থেকে বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকতে চায়, একে বলবো স্থিতিজাড্য। ঠিক যদি গতিশীল বস্তু বাইরে থেকে বল প্রয়োগ না করলে কি গতিশীল থাকার চেষ্টা করতে চায়, বা গতিশীল বস্তু সবসময় গতিশীল অবস্থায় থাকার চেষ্টা করে, সেটাই হচ্ছে গতিজাড্য। যেমন তুমি ধরো স্ক্রোল করছো, ইউটিউবে স্ক্রোল করেই যাচ্ছ, তুমি মাইন্ডে বুঝতে পারছো না আমাকে পড়তে হবে না এবার রাখতে হবে, তাও তুমি যে স্ক্রোল করেই যাচ্ছ, এই যে হাত চলেই যাচ্ছে, গতিশীল বস্তু গতিশীল থেকেই যাচ্ছে, যতক্ষণ না বাইরে থেকে আবার মায়ের
ততক্ষণ চলছে। তা যাই হোক, এই যে সচল বস্তু চিরকাল মানে চলার যে টেন্ডেন্সি সেটাকে বলবো, মানে যেহেতু গতির ওপর ডিপেন্ড, তাই একে গতিজাড্য বলবো। জাড্য কাকে বলে? মানে স্থির বস্তু স্থির থাকার আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকেই জাড্য বলে। ঠিক আছে, এবার কি বলছে, জাড্যকে আবার দুটো ভাগে ভাগ করেছি, এক স্থিতিজাড্য আর দুই গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলবো? যে বস্তু স্থির থাকার প্রবণতাকে স্থিতিজাড্য বলবো, আর গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকে গতিজাড্য বলবো। ঠিক আছে, ঠিক আছে। এবার স্থিতিজাড্যের উদাহরণ তোমরা কয়েকটা পড়েছো। ধরো দাঁড়িয়ে আছো বাসে, ঠিক আছে, বাস হঠাৎ করে একদম স্পিড নিয়ে নিল, কী হবে? এরকম করে হয়ে যাবে। ঠিক আছে, তাই তো হয় নাকি? এরকম হয়ে যাবো না? তা কী হয়? পিছনের দিকে হেলে যাও। কেন? যে বডির নিচের অংশটা বাস যেহেতু সামনে যাচ্ছে বাসের সঙ্গে চলে যায়, কিন্তু বডির নিম্ন অংশটা স্থির অবস্থায় থাকার জন্য সে পিছনের দিকে হেলে যায়। বা বাইকেও তোমরা দেখতে পারো, খুব ভালো বুঝতে পারবে, বাইকে বসে আছো, পিছনে বসে আছো, ড্রাইভার যে বাইকে চালাচ্ছে সে জোরে চালিয়ে দিয়েছে আর তুমি এরকম করে হয়ে যাও, তাই না? এরকম একটা হও না? সেটাই কি, মানে তোমার বডির নিচের অংশটা বাইকের সঙ্গে এগিয়ে যাচ্ছে, কিন্তু তোমার পিছনের ওপরের অংশটা কী হচ্ছে? স্থির থাকার চেষ্টা করছে, সে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা সিজারদের উদাহরণ। তারপরে একটা উদাহরণ থাকে যে বই থাক থাক করে বই আছে, দোকানে দেখবে নতুন বইগুলো আছে না, সেইখান থেকে একটা খাট করে বইটা টেনে নেবে না, খুব ফাস্ট টানতে হবে, তাহলে দেখবে যে ওই বাকি বইগুলো সব ওখানে যাচ্ছে, শুধুমাত্র ওই তোমার যে বইটা দরকার সেই বইটা টেনে নিয়ে বার করতে পারবে, বাকি বইগুলো স্থির থাকবে, কোনো অসুবিধা হবে না। আবার ধরো একটা এক্সাম্পল দিই নাকি, একটা এক্সপ্লেন করি। দেখো, ধরো এই যে এটা কিছু নেই, তোমরা যেটা ভাবছো তা না, এটা এটিএম কার্ড আছে, ঠিক আছে, এটা গ্লাস কাঁচের, আর এটা একটা কয়েন আছে, একটা 10 টাকা একটা 5 টাকার, ঠিক আছে, এই 10 টাকার কয়েনটা নিলাম। ঠিক আছে, তুমি একটা এটিএম নাও, দেখো এটিএমের ওপর এখানে কি হচ্ছে, আমি যদি দেখতে পাচ্ছ তো, এ দেখো এখানে এটিএম এর ওপর যদি এই 10 টাকার কয়েনটা দিই, এবার যদি আমি জোরে এখানে মারি, তাহলে দেখবে স্থিতিজাড্যের জন্য এই কয়েনটা এখানেই থেকে যাবে, কার্ডটা চলে যাবে। এটা হওয়া উচিত তো স্থিতিজাড্যের জন্য? দেখা যাক, যা মারতেই পারলাম না। ঠিক আছে, সরি এ দেখো, এটা এইভাবে অ্যাঙ্গেল করলে হবে না, এটা টেবিলে রাখতে হয় না। দাঁড়াও, এবার হবে, এই যে, ঠিক আছে, আগেরটা হলো না, আগেরটা আরে এরকম করে হয়ে গেছিলো। ঠিক আছে, বুঝতে পারছো তো? আরে অল টাইম হবে, তুমি কি ভাবছো আর হবে না? দেখো এই যে আগের এটিএমটা নিয়েছি, ঠিক আছে, এই যে কয়েনটা আছে, ঠিক আছে, একটু নিচে নিতে হবে তাহলে ভালো হবে। এই দেখো, ঠিক আছে, এই যে হলো ব্যাপার। ঠিক আছে, এই কার্ডগুলো সব এক্সপায়ারি কার্ড, টাকা পয়সা নেই। ঠিক আছে, তা তা যাই হোক, হ্যাঁ, তাহলে এই যে স্থিতিজাড্যের উদাহরণ, এই যে বস্তুটা স্থির থাকার প্রবণতা, কয়েনটা স্থির থাকার প্রবণতা ওর মধ্যে পড়ে যাচ্ছে, তা এটা স্থিতিজাড্যের উদাহরণ। মানে কি, কয়েনটাকে আমি একদমই কি করিনি বা মারিনি, এখানে যাকে আমি এটিএম কার্ডটাকে আমি এরকম করেছি, বইয়ে দেখবে পোস্ট কার্ড লেখা আছে, পোস্ট কার্ড কোথায় খুঁজে পাবে আমি জানি না পোস্ট কার্ড, কিন্তু এটা তো এটিএম কার্ড সব বাড়িতে আছে, তুমি বাড়ি গিয়ে এক্সপেরিমেন্ট করতে পারো। একটা কাঁচের গ্লাস নেবে, গ্লাসের ওপরে কয়েনটা রাখবে, কয়েনটা আর নিচে এটিএমটা রাখবে, এটিএমটাকে খাট করে মারবে, খুব ফাস্ট মারবে, একদম এইভাবে মারবে না, কিন্তু এইভাবে মারবে ক্যারামে গুটির মতো, এইভাবে মারবে, তখন ওটা চলে যাবে আর কয়েনটা ভিতরে পড়ে যাবে, কারণ কয়েনটা স্থির ছিল, কয়েনটা স্থিতিজাড্যের জন্য স্থির থাকার চেষ্টা করছে, কিন্তু ওইটা চলে যাচ্ছে। ঠিক আছে, আবার কম্বলে উদাহরণটা দেয়, যে কম্বলে ধুলো পরিষ্কার করা, তোমরা তো রুমালি পরিষ্কার করো না, তা আবার কম্বল পরিষ্কার করবে। যাই হোক, কম্বলের মধ্যে ধরো প্রচুর ধুলো থাকে, তা কম্বল বা তোমার যে কোনো জিনিস, একটা মানে শীতের ড্রেস বলতে ওই যে ব্ল্যাঙ্কেট বা এই ধরনের জিনিসগুলো, যেগুলো তোমার কি হয় বলো তো, দড়িতে ঝুলানো হয়, তারপরে দুমদুম করে মারা হয়, এবার মারলে কী হবে, শেষ হয়ে যাবে, কিন্তু তার গায়ে আলগাভাবে লেগে থাকা ধুলোগুলো কী হবে, সে স্থিতিজাড্যের জন্য সেই জায়গায় থাকার চেষ্টা করবে, দিয়ে পড়ে যাবে। হ্যাঁ জানি যে উড়ে তোমার মুখে পড়ে, সেগুলো উড়ে চলে আসে, কিন্তু মারলে কিন্তু স্থিতিজাড্যের জন্য ওরা ওই জায়গায় থেকে যায়। ঠিক আছে, এবার গতিজাড্যের উদাহরণ কি? গতিজাড্য তো সেরা জিনিস। গতিজাড্যটা কী বলো তো, গতিশীল থাকার চেষ্টা করবে, মানে তাকে স্থির করে দিলেও সে গতিশীল থাকার চেষ্টা করবে। কীরকম, ধরো মানে গতিশীল বস্তু গতিশীল থাকার প্রবণতাকেই গতিজাড্য বলে, এইটা হলো নর্মাল ভাষা। কি, ধরো তুমি বাসের একদম লাস্টে বসে আছো, হ্যাঁ,
বাসের একদম লাস্টে, দেখতে পাচ্ছ তো আমাকে, হ্যাঁ ধরো একদম বাসের লাস্টে বলে পিছনে সেই যে সিটগুলো থাকে না যেখানে কেউ বসতে চায় না, লাফায়, সেই সিটে বসে আছো। দিয়ে এবার বাস খুব জোরে চলছিল, হঠাৎ সামনে কিছু একটা চলে আসলো, ঠিক আছে, কেউ সাইকেল নিয়ে চলে আসলো, কোনো বাচ্চা চলে আসলো, হাঁস মুরগি চলে আসলো, কিছু আসলো, দে ড্রাইভার খুব জোরে ব্রেকটা করলো হঠাৎ করে, তখন কি করবে, তোমার কি হবে বুঝতে পারছো, তুমি দৌড়ে গিয়ে একদম সামনে গিয়ে ড্রাইভারের পাশে গিয়ে বলবে, হাই আঙ্কেল, ভালো আছেন, এরকমই হবে তো, একদম পিছন থেকে গিয়ে একদম সামনে ড্রাইভারের বাসে চলে যাবে। মানে তুমি আর স্থির থাকতে পারবে না, যেহেতু গতিশীল ছিলে তুমি ওখানে বসেছিলে, কিছু ধরেও ছিলে না, একবারে সামনে চলে যাবে, দিয়ে একদম ড্রাইভারের বাসে গিয়ে বসে যাবে, ড্রাইভারের বাসে সিট, ঠিক আছে, এবার ড্রাইভারকে সরিয়ে দিয়ে তুমি গাড়ি চালাতে লেগো না। যাই হোক, তা এইটা হচ্ছে গতিজাড্যের উদাহরণ, মানে বুঝতে পারছো। আবার তুমি যদি দাঁড়িয়ে থাকো, হঠাৎ করে ট্রেন বা বাস যদি ব্রেক কষে তুমি একদম সামনে পড়ে যাও, বা তোমার এরকম উদাহরণগুলো। তাছাড়া কি বলো তো, ফ্যান বাড়িতে ফ্যান আছে, সুইচ অন করো, দিয়ে যখন চলছে এবার সুইচ অফ করে দিলে সঙ্গে সঙ্গে তো বন্ধ হয়ে যাওয়ার কথা, কিন্তু বন্ধ হয় না কেন বলো তো, ও গতিজাড্যের জন্য আরও ঘোরার চেষ্টা করে, আস্তে আস্তে ফ্রিকশনের জন্য সে বন্ধ হয়ে যায় লাস্টে, ঠিক আছে। আর কি বলো তো, আর কি এরকম সব কিছু। তাহলে হ্যাঁ, ক্রিকেটার দেখবে জাহির খান বল করতো, ইরফান পাঠান বল করতো, মানে এখনও সব বলাররা কি অনেকটা দূর থেকে, ফাস্ট বোলাররা অনেকটা দূর থেকে, দেখো স্পিনাররা কিন্তু বেশি দৌড়ায় না, তাদের স্পিডও হয় না, কিন্তু ফাস্ট বোলাররা দেখবে অনেকটা দূর থেকে বল করে। কেন দূর থেকে বল করে, ওই একটা গতি পায় এক্সট্রা, এই গতির জন্য সেই বলটা বিশাল ফাস্ট ছুটতে পারে। আগে দেখবে বিশাল বল স্পিড করতো ব্রেডলি, পাকিস্তানের নামটা কি, শোয়েব আখতার, হ্যাঁ শোয়েব আখতার, ব্রেডলি, এরা শোয়েব আখতার দেবে মানে এখন মনে হয় 4-এর দাগ থেকে দৌড়াতো, এত দূর থেকে দৌড়াতো, যাতে মানে অনেকটা বেশি মানে আগে থেকে মোমেন্টাম ভেলোসিটি পায় গতির জন্য, সে গতিজাড্যের জন্য তোমাকে আবার লাভ মারতে, সে অনেকটা গতি পায়, তার জন্য জোরে বলটা করতে পারে। তোমাকে লাভ মারতে বলা হলো, তোমাকে জোড়া পায়ে বললো এভাবে লাভ মারো, কতটা লাভ মারতে পারবে, কিন্তু তোমাকে বললো দৌড়ে গিয়ে লাভটা মারো, তাহলে অনেক বেশি লাভ মারতে পারবে না, কারণ গতিজাড্যের জন্য তুমি যেহেতু একটু রান নিচ্ছ, তুমি আগে থেকে একটা গতিতে আছো, তার জন্য একটু বেশি লাভ মারতে পারবে, বুঝতে পারছো, এরকম। তা এই ফার্স্ট লটা আরেকটু ব্যাপার আছে। ফার্স্ট লটা আমি কি বলেছিলাম, বাইরে থেকে বল প্রযুক্ত করলে স্থির বস্তু, বল প্রযুক্ত না করলে স্থির বস্তু স্থির থাকবে, যদি বল প্রযুক্ত করি তাহলে কি হবে, গতিশীল হওয়ার কথা। তাহলে বলের সংজ্ঞাটা কি আসছে, বাইরে থেকে যা প্রয়োগ করলে স্থির বস্তু কি হচ্ছে, গতিশীল হচ্ছে, আর গতিশীল বস্তুকে আমি স্থির করতে পারছি, কিন্তু সববার কি পারবো, আমি এই ঠেলে এই দেওয়ালটাকে সরিয়ে দিতে পারবো না, তার মানে বাইরে থেকে যা প্রয়োগে স্থির বস্তুকে গতিশীল করা হচ্ছে বা গতিশীল করার চেষ্টা করা হচ্ছে, আবার কি বলবো, যা প্রয়োগে গতিশীল বস্তুকে স্থির করা হচ্ছে বা করার চেষ্টা করা হচ্ছে, তাকেই বলবো আমরা যে বল, ঠিক আছে। এবার নিউটনের ফার্স্ট লটা না একটু বেটার করে বললে কি হয় জানো তো, যে বাইরে থেকে নেট বল প্রযুক্ত না করলে স্থির বস্তু স্থির থাকবে, হ্যাঁ বাইরে থেকে নেট বল প্রযুক্ত না করলে নেট বল প্রযুক্ত না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর সচল বস্তু চিরকাল সমবেগে সৌরাকারভাবে চলতে থাকবে। এবার বলো যে নেট বলের ব্যাপারটা কি, দেখো নেট বল বলতে কি বোঝাচ্ছে, দেখো তোমার কি মনে হয়নি যে একটা টেবিলের উপর যদি ইঁট রাখি, একটা বাচ্চা ছেলে, খুবই ছোট ছেলে, তাকে যদি ঠেলতে বলা হয়, সে ঠেলতে পারবে, সে তো বল প্রযুক্ত করছে, কেন গেল না, বল প্রযুক্ত করলে গতিশীল বস্তু তো, স্থির বস্তু গতিশীল হওয়া উচিত ছিল, কিন্তু হচ্ছে না কেন, তুমিও তো অল্প স্বল্প বল প্রয়োগ করে ওটা গতিশীল করতে পারো না, কারণ জানো সেখানে তোমার নেট বলটা শূন্য হয়, তার জন্য সেই ইঁটটা টেবিলের ওপর থেকে সরে না। কীরকম দেখো, তোমরা ঘর্ষণ বলে বা ফ্রিকশন বা ঘর্ষণ বলে একটা চ্যাপ্টার, এর পরের চ্যাপ্টার সেটা পড়বে, কিন্তু তার আগে একটু আধটু আইডিয়া আছে হয়তো, ক্লাস 9-এ বা এর আগে পড়েছো কি, সেটা 9-10-এ পড়েছো, 9-এই মনে হয় হবে। দেখো এই যে টেবিলের উপরে তুমি একটা ইঁট রেখেছো, হ্যাঁ তুমি এই দিক থেকে বল প্রয়োগ করছো, ফোর্স প্রয়োগ করছো, ঠিক আছে। এবার
এইখানেও একটা কি বলতো, আমি পরের চ্যাপ্টারে ভালো করে পড়বো, এখানে একটা ফ্রিকশন বল বলে আছে। তুমি যদি এখানে 10 প্রয়োগ করো, 10 নিউটন প্রয়োগ করো, এদিকেও 10 নিউটন একটা ফ্রিকশন বল প্রয়োগ হয়। তার জন্য নেট বলটা, এখানে নেট বলতে কত হচ্ছে এফ প্লাস এফ, মানে 10 প্লাস 10। বাহ, তাই তো? গাল তো দেবো না, গাধা তো বলবোই না, বলবোই না গাধা। 10 এইদিকে, আর এটা যদি এইদিকে হয় তাহলে -10, দুটো যোগ করলে ডিরেকশনের জন্য -10, তাহলে এখানে মাইনাস হবে, তাহলে এটা 0 হবে। ঠিক আছে, নেট বল এখানে কোথাও হচ্ছে 0। ঠিক আছে, তা নেট বল 0। এবার যদি দুটো বলই এইদিকে হতো বা এখানে, বুঝতে পারছো, তাই এখানে এটা মুভ করিনি, তাই নেট বলের কথাটা বলতে হয়। নেট বল যদি তুমি নেট বল প্রযুক্ত করো, নেট বল বলতে কি, নেট বল এখানে 0, কিছুই তো বল প্রযুক্ত হলো না। হ্যাঁ, এবার যদি এখানে 12 হতো তাহলে কত হতো, 12 আর -10 = 2, তাহলে 2 বলে এই দিকে যেত, এটা 2 বলের জন্য এই দিকে যেত। ঠিক আছে, সেটা আমরা পরে পড়বো সেকেন্ড লতে। হ্যাঁ, ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? শুধু এখানে ইন্ট্রোডাকশন, যে বল আসলে কি হতে পারে, গতিশীল না স্থির, কিন্তু কতটা গতিশীল হবে, কি হবে, মানে হিরোর প্রভাব কত, সেটা সেকেন্ড লতে পড়বো আমরা। ঠিক আছে, বুঝতে পারছো? ঠিক আছে, আর বলের, তোমরা বলের একক জানো, নিউটন, এসআই পদ্ধতি, সিজিএস পদ্ধতি, ডাইন, এগুলো সব জানো একটু আধটু। আর সেকেন্ড লতে আমরা আরও ডিটেলসে পড়বো বল সম্বন্ধে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? ঠিক আছে, এই পর্যন্ত ফার্স্ট ল মেনলি হয়ে গেল। এই ফার্স্ট ল কোনো ডাউট আছে থাকলে কমেন্ট করো। এবার দেখো, জড়তীয় নির্দেশতন্ত্র আর অজড়তীয় নির্দেশতন্ত্র, তোমরা মনে হয় পরীক্ষাতে কোশ্চিন পেয়ে যাবে। জড়তীয় নির্দেশতন্ত্র, অজড়তীয় নির্দেশতন্ত্রের সম্বন্ধে একটা শর্ট কোশ্চিন পেলেও পেতে পারো, খুব ইম্পর্টেন্ট। কি নির্দেশতন্ত্র কি আগে বলো? আরে আরে পড়োনি নির্দেশতন্ত্র সেকেন্ড চ্যাপ্টারে, সেই স্থিতিবিজ্ঞানে যেখানে একমাত্রিক গতি পড়িয়েছি, সেখানে একটা জিনিস এরকম করে আঁকতাম না, যে এক্স অ্যাক্সিস, এইটা যে কোনো একটা এক্স ওয়াই জেড করতে, মনে আছে? এইটাকে এর সাপেক্ষে কোনো বস্তু অবস্থান বলতাম। আরে এইটাই তো নির্দেশতন্ত্র, বুঝলে না? দেখো, ধরো আমি এখানে চেয়ারে বসে থাকছি, বা তুমি চেয়ারে বসে আছো, তুমি স্থির আছো না গতিশীল আছো? তুমি যদি পৃথিবীকে নির্দেশতন্ত্র ধরো, তাহলে বলবে যে পৃথিবী স্থির আছে, তার জন্য আমি স্থির আছি। কিন্তু যদি সূর্যকে নির্দেশতন্ত্র ধরতে, তুমি বলতে কি, আচ্ছা সূর্য স্থির, পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে পৃথিবীর সঙ্গে আমিও ঘুরছি, তাহলে আমিও গতিশীল। বুঝতে পারছো? নির্দেশতন্ত্রটা এরকম, যে আমি কাকে নির্দেশতন্ত্র ধরছি তার সাপেক্ষে আমি সব কিছু বলবো। যেমন ট্রেন, একটা ট্রেন ধরো গতিশীল আছে, ট্রেনের মধ্যে তোমরা সবাই বসে আছো সিটে, তাই সবাই বলবো স্থির আছে। একটা বাচ্চা ছেলে দৌড়াচ্ছে বা ছোটাছুটি করছে, সবাই বলে কি, ওর বাবা মা বলবে বলে এই ছোটাছুটি করো না, সবাই কিন্তু ছুটছি, সবাই কিন্তু গতিশীল আছে। তা শুধু বাচ্চাটা ওকে ওই ট্রেনের ভিতরে হাঁটছে বলে আমরা বলছি ছোটাছুটি করো না, কারণ তখন ট্রেনটাই হচ্ছে নির্দেশতন্ত্র, ট্রেনের সাপেক্ষে আমরা বলি। একটা ভালো উদাহরণ আমার মনে পড়লো, যে গতিজাড্যের, হ্যাঁ এখানে বলে দিই, ঠিক আছে পরে বলছি। যে ট্রেনে কী বলো তো, বল ছুড়লে না হাতেই বলটা আছে, গতিজাড্যের জন্য মানে আমার সঙ্গে সঙ্গে ট্রেন বলটা চলে যায়। আমি এটা আর এখন বলছি না, পরে বলছি। যাই হোক, এই যে মানে ফ্রেম, মানে রেফারেন্স ফ্রেম বা নির্দেশতন্ত্র। আচ্ছা, নির্দেশতন্ত্র কি? পৃথিবী নির্দেশতন্ত্র, পৃথিবীর ওপরে আমরা পৃথিবীকে যদি স্থির ধরি, পৃথিবীর ওপরে সমস্ত ঘটনাকে নির্দেশতন্ত্র বলবো। ঠিক আছে, আবার ট্রেনের ওপরে, ট্রেনের সমস্ত জিনিসপত্র আমার বলার জন্য ট্রেনটাকে আমরা নির্দেশতন্ত্র ধরবো। ঠিক আছে, এবার বলো তো, ট্রেন যদি স্থির থাকে, ঠিক আছে, ট্রেন 3 রকম, আমি দেখো নির্দেশতন্ত্রকে তাহলে 2 রকম ভাগ করলাম, এখনো বলিনি, নির্দেশতন্ত্রকে 2 রকম ভাগ করব। এক হচ্ছে জড়িত নির্দেশতন্ত্র, আর 2 হচ্ছে অজড়িত নির্দেশতন্ত্র। ঠিক আছে, বা ইনার্সিয়াল ফ্রেম আর নন ইনার্সিয়াল ফ্রেম। ঠিক আছে, কি বলছি, একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, হ্যাঁ জড়তীয়, দীর্ঘি না হর্ষিক, দীর্ঘি না, জড়তীয়, জড়তীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, জড়তীয় নির্দেশতন্ত্র, আর একটা হচ্ছে অজড়তীয় নির্দেশতন্ত্র বা রেফারেন্স ফ্রেম, মানে কি বলবো, ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম আর নন ইনার্সিয়াল রেফারেন্স ফ্রেম। ঠিক আছে,
অজড়তীয় নির্দেশতন্ত্র। ঠিক আছে, একটা হচ্ছে জড়তীয় নির্দেশতন্ত্র, একটা অজড়তীয় নির্দেশতন্ত্র। দেখো এই যে ধরুন আমি সাপোজ ট্রেনের কথাই বলছি, ট্রেনকে আমি একটা নির্দেশতন্ত্র ধরলাম। এবার ট্রেন একরকম হতে পারে, ট্রেন স্থির আছে, ট্রেন যদি স্থির থাকে, হ্যাঁ, অথবা ট্রেন সমবেগে গতিশীল হতে পারে, আর কি হতে পারে, ট্রেন মন্দন হতে পারে, ত্বরণ হতে পারে। ঠিক আছে, এবার জড়তীয় নির্দেশতন্ত্র সেই নির্দেশতন্ত্রকে বলবো যে নির্দেশতন্ত্র স্থির, কি বলছি, যে নির্দেশতন্ত্র স্থির, স্থির, হ্যাঁ, যে নির্দেশতন্ত্র স্থির আর সমবেগে গতিশীল, সমবেগে গতিশীল। ঠিক আছে, বুঝতে পারছো না, সমবেগে গতিশীল, এক হচ্ছে স্থির আর এক হচ্ছে সমবেগে গতিশীল। ঠিক আছে, গতিশীল। ঠিক আছে, এক হচ্ছে স্থির আর এক হচ্ছে সমবেগে গতিশীল। ঠিক আছে, এক হচ্ছে স্থির আর এক হচ্ছে সমবেগে গতিশীল, নিচে লিখছি, হ্যাঁ, সরি। ঠিক আছে, এক হচ্ছে স্থির আর এক হচ্ছে সমবেগে গতিশীল। আর অজড়িত নির্দেশতন্ত্র কাকে বলবো, যে হচ্ছে স্থির, আর অপশনে নেই আমার, সমবেগে গতিশীল অপশনে নেই, আর দুটো অপশন আছে, এক হচ্ছে ত্বরণ আর একটা হচ্ছে মন্দন, একটা হচ্ছে ত্বরণ আর মন্দন। তাহলে কি হচ্ছে জড়িত নির্দেশতন্ত্র কাকে বলবো, যে নির্দেশতন্ত্র স্থির অথবা সমবেগে গতিশীল তাকে বলবো জড়িত নির্দেশতন্ত্র, যে নির্দেশতন্ত্র ত্বরণ বা মন্দন নিয়ে চলে তাকে বলবো অজড়িত নির্দেশতন্ত্র। এবার বলো ট্রেনের ভিতরে যদি ট্রেন স্থির থাকে, একটা বল যদি রেখে দাও, একটা বল, ক্রিকেট বল যদি রেখে দাও বা একটা ফুটবল যদি রেখে দাও, বা তুমি যদি চুপ করে দাঁড়িয়ে থাকো, এটা কেউ কি মুভমেন্ট করবে? স্থির বস্তু স্থিরই থাকবে, বাইরে থেকে বল তো প্রয়োগ করেনি, তাহলে ঠিক আছে, তাহলে স্থির বস্তু স্থিরই আছে। এবার যদি ট্রেনটা সমবেগে গতিশীল হয়, তুমি কি করলে, সমবেগে গতিশীল আছে, একটা বল নিলে দিয়ে মেঝেতে রেখে দিলে, ঠিক আছে, বা তুমি এরকম চুপ করে দাঁড়ালে, কি হবে, দেখবে যে ওটা বাইরে থেকে বল তো কেউ প্রয়োগ করছে না, কিছুক্ষণ পরে দেখবে ওটা ওই রকম পজিশনে আছে, তার মানে বাইরে থেকে বল প্রয়োগ করছি না, তাই এই স্থির বস্তু স্থিরে আছে। তাহলে মানে স্থির বা সমবেগে গতিশীল নির্দেশতন্ত্রের ক্ষেত্রে নিউটনের ফার্স্ট ল কোনো ভায়োলেট হচ্ছে না, তাহলে নিউটনের ফার্স্ট ল মেনে চলছে, মাস্ট ল এখানে ঠিক আছে। কিন্তু এক্ষেত্রে কি হয়, এবার যদি ধরো ট্রেনটা ত্বরণ নিয়ে চলছে, মানে সামনের দিকে হঠাৎ করে বেগ বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে, আরও বেগ বাড়াচ্ছে, ত্বরণ নিয়ে চলছে, তখন যদি বলটা রেখে দাও, বলটা আস্তে আস্তে স্লিপ কেটে পিছনের দিকে চলে যাবে। তার মানে বাইরে থেকে বল প্রয়োগ কেউ করেনি এক্ষেত্রে, যেহেতু ত্বরণ আছে ও পিছন দিকে চলে যাচ্ছে। তাহলে কে বলটা প্রয়োগ করলো, বল তো প্রয়োগ করেনি, তাহলে নিউটনস ল ভায়োলেট করছে, নিউটনস ল মানছে না। আবার যদি মন্দনে করে না, তাহলে সে সামনের দিকে এগিয়ে যাবে, ট্রেন আস্তে আস্তে স্পিড কমিয়ে দিচ্ছে, ও সামনের দিকে এগিয়ে যাবে। তাই ত্বরণ বা মন্দন থাকলে ট্রেনের মধ্যে কি হচ্ছে, যে বাইরে থেকে বল প্রয়োগ না করলেও স্থির বস্তু স্থির থাকছে না, তাহলে ফার্স্ট ল মানছে না। এখানে সেকেন্ড ল মানে এখানে থার্ড ল মানে, আর এখানে ফার্স্ট ল মানে না, ফার্স্ট ল মানে না, সেকেন্ড ল মানে না, থার্ড ল মানে না, বুঝতে পারছো? এবার যেহেতু যে অজড়িত নির্দেশতন্ত্র কারা, ত্বরণ আর মন্দনযুক্ত ফ্রেমে বা নির্দেশতন্ত্রে, সেখানে ফার্স্ট ল সেকেন্ড ল মানছে না। এবার একটা স্থির বস্তু, এরা বলছে যে আমাকে ব্যাখ্যা করতে হবে যে স্থির বস্তু কিভাবে তাহলে গেল, বাড়ি থেকে কে বলটা প্রয়োগ করলো, ভূত বল প্রয়োগ করেছে। সত্যি, মানে এখানে বলা হয় যে বলটা প্রয়োগ হয়েছে সেটা ভূতুরে বল, হ্যাঁ, অলিক বল, অলিক মানে কি, বাস্তবে কোনো অস্তিত্ব নেই যেটার, অলিক বল বা সিউডো ফোর্স, হ্যাঁ, কি বলবো, অলিক বল বা সিউডো ফোর্স, ঠিক আছে, অলিক বল বা সিউডো ফোর্স বা ভুতুরে বলও বলতে পারো। তাহলে অজড়িত নির্দেশতন্ত্রের যে বলটা থাকে তাকে কি বলবো আমরা, ভুতুরে বল বা অলিক বল বা সিউডো ফোর্স, কি বলবো, অলিক বল। তাহলে কোন নির্দেশতন্ত্রে অলিক বল থাকে, অজড়িত নির্দেশতন্ত্রে, আর জড়িত নির্দেশতন্ত্রে কোনো অলিক বল থাকে না। তাহলে মুখস্থ হয়ে গেছে, আমার সঙ্গে রিপিট করো, জড়িত নির্দেশতন্ত্র কাকে বলে, যে
নির্দেশতন্ত্র স্থির বা সমবেগে গতিশীল তাকে বলবো জড়িত নির্দেশতন্ত্র। যে নির্দেশতন্ত্র ত্বরণ বা মন্দন নিয়ে চলছে, মানে কি বেগ বাড়াচ্ছে বা বেগ কমাচ্ছে, তাকে বলবো অজড়িত নির্দেশতন্ত্র। জড়িত নির্দেশতন্ত্রের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটে লই ভ্যালিড, তিনটে লয় কোনো মানে প্রবলেম হচ্ছে না, তিনটে লয় মানছে। কিন্তু এখানে অজড়িত নির্দেশতন্ত্রের ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল, তিনটে লয় এখানে মানে ভায়োলেট হচ্ছে, কোনো লয় মানছে না, ঠিক আছে। আর এখানে সিউডো ফোর্স বা অলিক বলের অস্তিত্ব আছে কোন নির্দেশতন্ত্রে? অজড়িত নির্দেশতন্ত্রে, এটা খুব ইম্পর্টেন্ট। আর এই নির্দেশতন্ত্রে, জড়িত নির্দেশতন্ত্রে এরকম কোনো অলিক বল নেই, বাস্তব বল আছে। ঠিক আছে, ফার্স্ট লয়ের সব গল্প শেষ হয়ে গেল। এবার তোমাদের সবচেয়ে প্রবলেম, যেখানে তুমি কিচ্ছু বুঝতে পারো না, সেটা হচ্ছে সেকেন্ড ল। কি সেকেন্ড ল? আগে তুমি বলো কি সেকেন্ড ল? মুখস্থ হয়ে আছে তোমার, তুমি কি বলবে যে সেকেন্ড ল কি? বাইরে থেকে যে মানে আমি আগেই বলেছি কে হিরো এন্ট্রি হয়ে গেছে, হিরোর এন্ট্রি হয়ে গেছে ফার্স্ট লতে। হিরো আসলে কি হবে, না আসলে কি হবে। এবার হিরো কতটা পাওয়ারফুল সেটা বলবে সেকেন্ড ল। কীরকম মানে আমাদের বাংলার হিরো না সাউথের হিরো, মানে কতটা পাওয়ারফুল, মানে এই বল, একটা বল ধরো 10 নিউটন বল, এই বলটা কোনো বস্তুকে দিলে সেই বস্তুর কি পরিবর্তন হবে, সে বেগ কতটা বাড়বে বা কি পরিবর্তন হবে, সেইটাই এই সেকেন্ড লতে বলেছে। তোমরা মুখস্থ করেছো, কি মুখস্থ করেছো বলো? কোনো বস্তু ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর ভরবেগ যেদিকে ক্রিয়া করবে প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে ভরবেগের পরিবর্তনও সেদিকে হবে। কি আরেকবার বলছি, যে বাইরে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, আর প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সেই দিকে হবে। এই যে মুখস্থ, এই মুখস্থটা ফিল করো আজকে, যে কি কেন এই সূত্রটা এসেছে। ঠিক আছে, ঠিক আছে, এটা লিখে নিয়েছো, স্ক্রিনশট তুলবে আমি জানি, তুলে নিয়েছো আশা করি। দেখো, ঠিক আছে, কি দেখবে? আচ্ছা আচ্ছা, সেকেন্ড ল সবচেয়ে ডিস্টার্ব করে না তোমাদেরকে, কিছুতেই মনে থাকে না সেকেন্ড ল। তোমাদের ফেভারিট ল হলো থার্ড ল, তাই তো? থার্ড ল কোনোদিনই ভুলো না, তাই তো? আচ্ছা দেখো, আমি কি বলছি যে হিরোটা কতটা পাওয়ারফুল, মানে বল। তুমি বলবে কি নর্মালি যে এফ ইকুয়াল টু যদি 10 নিউটন হয়, যদি ভর এম ভরের একটা বস্তুকে বেগ যদি বেগ ভি যদি 10 বেগ হয়, ঠিক আছে 10 বেগ হয়। এবার কি বলবে, ফোর্স যদি বাড়িয়ে কত করলাম, 20 নিউটন করলাম, ভর যদি এমই থাকে বলবে কত, 20 বেগ হয়ে গেছে। আরে ধরো ক্রিকেটার, ঠিক আছে, এইভাবে মারলে বলটা কত দূর যাবে, কারণ বল কম প্রয়োগ করেছে। একটু জোরে মারলে কত যাবে, একটু বেশি জোরে যাবে। খুব জোরে ধোনির মতো যদি মারা হয় কোথায় যাবে? কোহলির মতো মারা হয়, রোহিত শর্মার মতো মারা হয়, ঠিক আছে, আর কে আছে এখন কি সূর্যবংশী, যে যার ফ্যান, আমি কাউকে অসন্তুষ্ট করব না। তা তুমি বড় ক্রিকেটার, তুমি যদি মারো জোরে তাহলে কি হবে? বল বাড়ালেই বেগ বাড়বে, তাই তো? এটা কি ঠিক? শুধু বল বাড়লেই কি বেগ বাড়বে? দেখো তুমি বল, একে ছেড়ে দাও, আপাতত একে ছেড়ে দাও, ঠিক আছে। কি করবে তুমি? বল একটা, আমি বলছি কি এই বলটা কোনো বস্তুকে দিলে বস্তুর কতটা বেগ আসছে, বেগ কি বাড়বে, মানে কতটা পরিবর্তন হবে বেগের। দেখো, ভর যদি 10 নিউটনই হয়, ভর যদি 2m হয়, বলো 10ই হবে? ভিলেন বেশি বড় হয়ে গেছে, 10ই হবে? তাহলে কি না, 5 হবে, বেগ 5 হবে। বল সেমই রেখেছো, 10ই রেখেছো, যদি 4m হয় তাহলে বেগ কত হবে বলো তো? 2.5 হবে। বুঝতে পারছো? বল যদি 10ই হয়, ভর এম হলে বেগ কত হচ্ছিল 10, ভর যদি ছোট হয়, হাফ হয়ে যায়, তাহলে বেগ কত হবে 20। তাহলে আমি কি করে বলবো এই বলটা দিলে কোনো বস্তুতে কতটা বেগ পরিবর্তন হবে, কতটা বেগ পাবে সে, আমি কি করে বলবো? বলতে পারছি না। 10 নিউটন প্রত্যেকেই দিয়েছি, প্রত্যেকে কিন্তু একই বেগ পায়নি,
তাহলে এই যে হিরোটা বল এ কতটা পাওয়ারফুল আমি বলবো কি করে? দেখো কিসের ওপর ডিপেন্ড করছে? এম এর ওপর ডিপেন্ড করছে। মাস দেখো চেঞ্জ হয়ে গেলে বেগ চেঞ্জ হয়ে গেছে। একটা জিনিস সুন্দর দেখো, আজকে প্রথমেই পড়িয়ে দিচ্ছি ভরবেগ, পড়িনি? ভরবেগে কি বলেছিল? ভর আর বেগের গুণফল কি বলতো? কি বলছি? ভরবেগ, ভরবেগ, ভরবেগ এখানে কত বলতো? 10 এম, ঠিক আছে? হ্যাঁ, একে ছেড়ে দিতে বলেছি, ঠিক আছে? এটা করো 5 দুগুণে 10, এখানে ভরবেগ কত বলতো? 10 এম। এখানে কত বলতো? 4 আড়াই কত হয়? 10 এম। এখানে কত বলতো? 2 কাটলো 10 এম। দেখো একই বল যদি কোনো বস্তুতে প্রয়োগ করা হয়, প্রত্যেকটা বস্তুর যে ভর যাই হোক, বেগ যাই হোক, তাহলে ভরবেগ দেখো সেম হচ্ছে। তাহলে বলতে পারছি যে কত বল প্রয়োগ করলে কত বেগ পাবো না আমরা, কত ভরবেগ পেয়ে যাব। তাহলে বল অ্যাকচুয়ালি বল বাড়ালে বস্তুর বেগ বাড়ে, এটা বলতে পারি না, কি বলবো? ভরবেগ বাড়ে। বুঝতে পারছো? তাহলে বল প্রপোর্শনাল টু ভরবেগ, মানে বল বাড়লে বেগ বাড়ছে বলতে পারছি না, ভরবেগ বাড়ছে। দেখো এখানে, এবার দেখো এখানে তুমি যদি 11 করতে, নিশ্চয় এখানে 10 হতো না। এখানে দেখো 11 করলে কত হতো? ধরো এখানে 20 করলে কত হচ্ছে বেগ? 10, 10-এর জায়গায় 20 হয়ে গেছে। হ্যাঁ, এখানে 10-এর জায়গায় 20 করতে এতক্ষণে 10 হতো। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনটা কিন্তু ঠিক থাকছে সবসময়। তার মানে বল বাড়লে বেগ বাড়ছে বলবো না, ভরবেগ বাড়ছে। বুঝতে পারছো? ভরবেগ বাড়ছে। এবার দেখো, ধরো একটা 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 গাড়ি বা টোটো, একটা টোটো, হ্যাঁ, টোটোকে যদি একটু ঠেলে দাও, সে কী হবে? একটু যাবে দিয়ে বন্ধ হয়ে যাবে। তুমি যদি কিছুক্ষণ ধরে ঠেলো, আস্তে 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 তার বেগটা বাড়বে। মানে কি? তুমি ধরো বেগ হলো 10, 1 সেকেন্ড ঠেললে বেগ হলো 10, 2 সেকেন্ড ঠেললে বেগ হবে 20, 3 সেকেন্ড ঠেললে বেগ হবে 30। মানে কি? যতক্ষণ ঠেলছো বেগ ততক্ষণ বাড়ছে। তার মানে শুধু এফ না, এফ এর সঙ্গে টিও ডিপেন্ড করবে যে কতটা ভরবেগ বাড়বে। তাহলে এফ গণিত টি হলো ভরবেগের, মানে ভরবেগের পরিবর্তন প্রপোর্শনাল টু এফ ইন্টু টি। বুঝতে পারছো? তাহলে এখানে এফ, বুঝতে পারলেন এটা? আরে যতক্ষণ ধরে বলটা প্রয়োগ করবে ততক্ষণ তো ওর বেগ বাড়বে, ঠিক আছে? মানে 1 সেকেন্ড, একটা টোটো এদিকে রেখেছো, একটা টোটো এদিকে রেখেছো, একটাই তুমি ঠেলছো আর একটা তোমার বন্ধু ঠেলছে। তুমি 1 সেকেন্ড ঠেলার পরে ছেড়ে দিয়েছো, আর তোমার বন্ধু 2 সেকেন্ড 5 সেকেন্ড ঠেলেই যাচ্ছে। তোমার বেগ করতে হবে, তোমার গাড়ি যা বেগ হবে ওর বেগ একই হবে, ওর বেগ বেড়েই যাবে। কারণ কি? কারণ তার সময় বেশি, ঠিক আছে? এবার এইটা কনস্ট্যান্ট করতে হয়, তো এফ ইন্টু টি ইকুয়াল টু একটা কে গুণ করতে হয়। এবার দেখো কেটা এখানে 1 হয়, তাই আমি আর লিখছি না, ঠিক আছে? তাহলে এম ভি হয়ে গেল। হ্যাঁ, এবার ইন কেস যদি তুমি বলো, হ্যাঁ এটাই করি, এফ ইকুয়াল টু কী হচ্ছে বলো তো? এম ভি বাই টি, ঠিক আছে? ইকুয়াল টু কী হবে? এম ইন্টু ভি বাই টি। মানে কি? ভি বাই টি মানে কি বলো তো? বেগ বাই সময়, মানে কি? ত্বরণ না, এম এ ত্বরণ। তাহলে এফ ইকুয়াল টু এম এ বলতে পারছি, কি বলছি? এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? কি বলছি? এফ ইকুয়াল টু এম এ। এবার আরও যদি বলো ভালো করে যে এফ বল, হ্যাঁ, কোনো বস্তুতে, এখানে লিখি, এফ বল কোনো বস্তুকে টি সময় ধরে প্রয়োগ করলে প্রাথমিক বেগ ছিল ইউ, অন্তিম বেগ, মানে প্রথমে বেগ একটা নিয়েই ছিল, এবার টি সময় ধরে তুমি এফ বল প্রয়োগ করলে প্রাথমিক বেগ যদি ইউ থাকে, অন্তিম বেগ ভি হয়, নিশ্চয়ই বেগটা বেড়ে গেছে, ভি গ্রেটার দেন ইউ। তাহলে বেগের বৃদ্ধি কত? তাহলে এখানে কি বলবো? এফ গণিত টি ইকুয়াল টু কী বলবো? প্রপোর্শনালটা তো 1 হয়, মানে ইকুয়াল টু কী বলবো? এম ইন্টু ভি মাইনাস ইউ। মানে ভি এর জায়গায় কী বলবো? ভি, মানে আগে কি 0 থেকে শুরু হয়েছিল তাই ভি হয়েছে। এখানে কি হচ্ছে যে প্রথমে যে বেগ ছিল তারপরে বেগ বাড়লো কত? প্রথমে 10 ছিল তারপরে 20 হয়েছে, বেগ বৃদ্ধি কত? 20 মাইনাস 10, ঠিক আছে? তাহলে এখানে লিখতে পারি এফ ইকুয়াল টু এম ইন্টু, হ্যাঁ, এম ইন্টু, এভাবে লিখতে পারি এম ভি গুণ করে দাও মাইনাস এম ইউ বাই টি। এইটাই তো বলেছে, বা প্রপোর্শনাল টু ছিল না, প্রপোর্শনালি করে দাও, তোমাকে আর কনস্ট্যান্ট গুণ করতে হবে না। তাহলে কি বলতে পারি? ভরবেগের পরিবর্তনের হার, ভরবেগের পরিবর্তন হচ্ছে তো, ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। কি বলছি? ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বলতে পারছি না এবার? মানে কোনো বস্তুর, এবার ভালো করে আরেকবার ভালো করে সামারি করে নাও, কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করি,
শুধু কি তার বেগ বাড়বে বলতে পারি? দুটি বস্তু আছে, আলাদা আলাদা বস্তু, বস্তুর বেগটা কতটা বাড়বে সেটা ডিপেন্ড করবে তার মাসের ওপর। তাহলে শুধু বেগের কথা বলবো না, আমরা কি বলবো, ভর বেগের কথা বলবো। তাহলে কোনো বস্তুকে যদি বল প্রয়োগ করি কি হবে, তার ভর বেগের পরিবর্তন হবে। কিন্তু আবার একটা জিনিস এখানে আছে যে শুধুমাত্র বল প্রয়োগ করলে হবে, কত সময় ধরে বল প্রয়োগ করছে সেটাও ম্যাটার করে। তাহলে বল ইন্টু সময় কি হচ্ছে, ভর বেগের পরিবর্তন। ঠিক আছে, বল ইন্টু সময় সমান ভর বেগের পরিবর্তন, বা বল প্রপোর্শনাল টু এইদিকে টি যদি নিয়ে আসো ভরবেগের পরিবর্তনের হার। তাহলে ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। বুঝতে পেরেছো? তাহলে বল প্রয়োগ করলে কতটা ভরবেগের পরিবর্তন হয় সেটাই বলেছে এখানে। ঠিক আছে, যদি 1 সেকেন্ড ধরে নাও শুধু ভরবেগের পরিবর্তনই সমান বল বলতে পারো। ঠিক আছে, বা 1 ধরে নাও সময়কে। ক্লিয়ার? এটা হচ্ছে সেকেন্ড ল। এবার সেকেন্ড লতে তুমি ওখান থেকেও বলতে পারো এফ ইকুয়াল টু এম এ, আবার এখান থেকেও বলতে পারো কনস্ট্যান্টটা 1 হয়, এফ ইকুয়াল টু এম কমন নিয়েছিলে তো ভি মাইনাস ইউ বাই টি। বেগের পরিবর্তনের হারকে কি বলি আমরা, ত্বরণ এ। এফ ইকুয়াল টু কি হচ্ছে, এম ইন্টু এ। দেখা যাচ্ছে তো, এফ ইকুয়াল টু এম ইন্টু এ। এবার বল এসআই একক কি বলো, নিউটন একক, নিউটন। হ্যাঁ, সিজিএস বলতে ডাইন, হ্যাঁ হিন্দিতে ডাইন। ঠিক আছে, তা একক হয়ে গেল এটা, একক। ঠিক আছে, মাত্রা কি বলো তো? ঠিক আছে, আমি এগুলো মুছে দিই, এবার লিখে নাও তো। ঠিক আছে, লিখে নিয়েছো? ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, এইটা মুখস্থ রাখবে। এখন তো বইয়ে আবার এটাই লিখে দিচ্ছে যে সেকেন্ড ল কি, এফ ইকুয়াল টু এম এ। কি হচ্ছে, এফ ইকুয়াল টু এম এ মানে বল সমান কি হয়, এম ইন্টু ত্বরণ, ভর ইন্টু ত্বরণ, সেটাই সেকেন্ড ল বলে দিচ্ছে। হবে, এটা একটা ফর্ম। এটা কি ভুল? না, অবশ্যই না, ভুল না, এটাও ঠিক। এটাও বলতে পারো সেকেন্ড ল এর ম্যাথামেটিক্যাল রূপ হলো এফ ইকুয়াল টু এম এ, বা এইটা সবচেয়ে ভালো, এ প্রপোর্শনাল টু এম ভি মাইনাস এম ইউ বাই টি, এইটা হলো বেস্ট। ঠিক আছে, এবার কি বললাম আমি, যে একক, এফ এর একক আর মাত্রা এখান থেকে বার করব। ঠিক আছে, এফ এর একক আর মাত্রা, এফ ইকুয়াল টু কি হলো, এম এ। আগে বলো এটা ভেক্টর না স্কেলার? বল সবসময় জানো ভেক্টর, কারণ এও ভেক্টর, ত্বরণ ভেক্টর। ঠিক আছে, একক কি হচ্ছে, একক হচ্ছে নিউটন। স্যার আইজাক নিউটন মানে যে আবিষ্কার করেছে সমস্ত কিছু, ফার্স্ট ল, সেকেন্ড ল, ফোর্স, সারি নাম অনুযায়ী এককটা হয়েছে নিউটন। এসআই একক। হ্যাঁ, আর ডাইন এটা, হ্যাঁ ডাইন হলো সিজেস একক। ঠিক আছে, আর কি একক, মাত্রা বলো, মাত্রা, সবাই মাত্রা বার করতে জানো তো? এফ ইকুয়াল টু কি হচ্ছে বলো তো, এম এফ। এম এর মাত্রা কি, এম। ঠিক আছে, এম এর মাত্রা এম। এ ত্বরণের মাত্রা কি বলো, ত্বরণ সময়, আচ্ছা আগে ত্বরণের আগে বলো সরণ, এস এর মাত্রা কি, এল। সরণ, এস এর মাত্রা এল। বেগ সমান কি হয়, সরণ বাই সময়। হ্যাঁ, সরণ বাই সময়। ঠিক আছে, তাহলে এল বাই টি, বা এল টি মাইনাস 1। ঠিক আছে, এবার বলো ত্বরণ এ ইকুয়াল টু কি, ভি বাই টি। ভি এর মাত্রা কি, এই তো পেলাম, এল টি মাইনাস 1 বাই টি। এটা একটা উপরে গেলে কি হবে, এল টি মাইনাস 1 আর 1 2। তাহলে কি লিখবো, এম এল টি মাইনাস 2। বোঝা যাচ্ছে, এম এল টি মাইনাস 2, এটা হচ্ছে যে বলের মাত্রা, তোমরা সবাই জানো। ঠিক আছে, আর এগুলো তো জানো, ছোটো থেকে পড়ে আসছো, 1 নিউটন সমান 10⁵ ডাইন, এসব। ঠিক আছে, এইবার থার্ড ল, সেকেন্ড ল এই মোটামুটি বুঝে গেছো। থার্ড ল কি বলেছে, থার্ড ল কি বলেছে বলো তো, প্রত্যেক, তোমাদের ফেভারিট ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। মানে হিরো পাঞ্চ মারলে ভিলেনও পাঞ্চ মারবে, এটাই হলো থার্ড ল। মানে কি বলছে, মুছে দিলাম। হ্যাঁ, কি বলছে, যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, তাই তো?
প্রত্যেক ক্রিয়ার সমানুপাতিক বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। ব্যাপারটা কি দেখো, ধরো এ একটা বস্তু, এ দেখতে পাচ্ছ তো, এ একটা বস্তু আর এ একটা বস্তু বি। এখান থেকে একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে বি, ঠিক আছে। এ বস্তু আর বি বস্তু টাচ করে গেল ধরো কোনোভাবে, দিয়ে একে একটা বল প্রয়োগ করলো ধরে নাও, ঠিক আছে, আমি দূরে রেখেছি যাতে বোঝা যায়। একটা বল প্রয়োগ করলো এফ, কোথা থেকে, এ থেকে বি এর দিকে, তো তাই এফ অফ এ বি লাগলাম ধরো 10 নিউটন, ঠিক আছে। তাহলে বি একে ছেড়ে কথা বলবে না, বিও এর ওপর একটা বল প্রয়োগ করবে, এফ অফ বি থেকে এর দিকে, তাই বি এ লাগলাম। এটাও কত হবে, 9 হবে না, 8 হবে না, 1 হবে না, 10, 11 হবে না, 12 হবে না, একই হবে 10 নিউটন, ঠিক আছে। এবার এর ডিরেকশন এইদিকে, বল তো একটা ভেক্টর রাশি, এটা যদি পূর্ব দিক হয়, হ্যাঁ, এটা কি হবে, উল্টো দিক, পশ্চিম দিক, ঠিক আছে। তার ভেক্টর, এটা ভেক্টর, তাহলে মান একই, শুধু ডিরেকশনটা অপোজিট। তাহলে দুটি বস্তু, এটাকে আমরা কি বলবো, এইকে প্রথমে বল প্রয়োগ করছিল, একে বলবো আমরা ক্রিয়া, আর এইটা পড়ে হয়েছে তাই এর নাম হচ্ছে প্রতিক্রিয়া, ঠিক আছে। তার মানে বলবো যে একটা বস্তু আরেকটা বস্তুকে ক্রিয়া করলে এই বস্তুটা এর উপর সেম পরিমাণ প্রতিক্রিয়া করবে। প্রত্যেকটি ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, দুটো সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, তাহলে আমি এখানে দেখো, এখানে মান দুটো সেম, তো তাহলে লিখতে পারি তো এফ অফ এ বি ইকুয়াল টু এফ অফ মড অফ এফ অফ বি এ, একে এইভাবে লেখা হয়, ঠিক আছে। ইকুয়াল টু কত বলো তো, এই ক্ষেত্রে 10 নিউটন, ঠিক আছে। এবার তুমি একটা কথা বলো, আচ্ছা 10 নিউটন পূর্ব, ইকুয়াল টু 10 নিউটন পশ্চিম, কি লিখতে পারি আমরা? কোনোদিনই লিখতে পারি না, কারণ এ পূর্ব দিকে বোঝাচ্ছে, মান একই হলেও এর ডিরেকশনটা অপোজিট। যদি আমি এখানে মাইনাস দিয়ে দিই, এবার তো বলতেই পারি মাইনাস পশ্চিম মানেই পূর্ব দিক বোঝাচ্ছে, তাহলে 10 নিউটন এটাও পূর্ব দিক বোঝাচ্ছে। দেখো এইটা সমান কি জানতাম, 10 নিউটন পূর্ব মানে কি, এফ অফ এ বি ভেক্টর, আর ইকুয়াল টু মাইনাস অফ 10 নিউটন পশ্চিম মানে এফ অফ বি এ, বুঝতে পারলে না? আরে দেখো 10 নিউটন পূর্বকে 10 নিউটন পশ্চিম তো বলতে পারি না, কিন্তু 10 নিউটন পূর্ব সমান লিখতে পারি তো মাইনাস 10 নিউটন পশ্চিম বলতে পারি না, ঠিক আছে। তাহলে এইটা সমান কি ছিল, আমরা 10 নিউটন পূর্ব মানে এ বি ছিল, আর 10 নিউটন পশ্চিম মানে বি এ ছিল, সেটা লিখে দিয়েছি। তাহলে কি হচ্ছে, সমান মান আর বিপরীতমুখী, যে ডিরেকশনটা বিপরীতমুখী, এটাই বোঝাচ্ছে, দুটো ভেক্টর মাইনাস বললে এটাই বোঝায়। তাহলে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। আচ্ছা, প্রতিক্রিয়া ব্যাপারটা কি জিনিস, ফিল কোথায়? সব জায়গায় আছে, প্রতিক্রিয়া কোথায় নেই? তুমি বন্দুক চালিয়েছো, হ্যাঁ, সেই বন্দুক চালিয়েছো, আমি তো চালাইনি, যাই হোক। আরে তোমার মেলাতে হয় না, সে বেলুন মারা বন্দুক তো চালিয়েছো, যাই হোক। তা ধরো তোমাকে সত্যি করে তোমাকে বন্দুক দেওয়া হলো, একটা লম্বা বড় বন্দুক দেওয়া হলো, গুলি করবে, ঠিক আছে, কাঁধে এই জায়গায় ঠেকায় পুলিশরা, ঠিক আছে, ওরা ট্রেনিংয়ের সময় এখানে ঠেকায়, ঠিক আছে, দিয়ে গুলি করে। কারণ কি, এইভাবে গুলি করলে, বড় বন্দুক ধরো গুলি করলে, এর পিছনে গুলিটা কি হচ্ছে, বন্দুকটা প্রথমে গুলির ওপর একটা বল প্রয়োগ করে, যেটাকে ক্রিয়া বলছি, গুলিটা সামনের দিকে চলে যায়, সেম গুলিটা বন্দুকের ওপর একটা প্রতিক্রিয়া করে বন্দুকটা আবার পিছনের দিকে চলে যায়। তবে সেই সালমান খানের সিনেমাতে যেই দেখবে রকেট লঞ্চারের মতো এরকম করে যাবে না, সেই কী বেশ সিনেমাটা টাইগার জিন্দা হে পার্ট 2 বা কিছুতে, সেই দেখবে এরকম করে সালমান খান এরকম করে চলে যাচ্ছে দুই হাতে, রকেট লঞ্চে খ্যাস করে রকেট লঞ্চ করে দিচ্ছে, একবারে মিসাইল লঞ্চ করছে, তাতে রকেট না মানে মিসাইল কী সব লঞ্চ করছিল, মানে মারছিল আর কি, ওতে কোনো প্রতিক্রিয়া নেই, একদম খ্যাস করে, কিন্তু বাস্তবে উড়ে চলে যেত। ঠিক আছে, কারণ কি, প্রতিক্রিয়া তো আছে না, ঠিক আছে, টাইগার अभी भी जिंदा है, ঠিক আছে, আর কিছু বলবো না, ঠিক আছে। তা আর প্রতিক্রিয়া বুঝতে পারছো। তারপরে ধরো, হ্যাঁ, তোমার একটা কনফিউজ থাকতে পারে,
আমি কনফিউজটা পড়ে বলছি। আগে বলছি যেমন নৌকাতে তুমি লাফ মারছো, তোর একটা ছোট্ট নৌকা যদি হয়, তুমি লাফ মারলে প্রথমে ক্রিয়া করলে নৌকার ওপর, নৌকা পিছনের দিকে সরে যাচ্ছে, আর প্রতিক্রিয়াতে তুমি সামনের দিকে এগিয়ে যাচ্ছ। এবার হাঁটাতেও তুমি হাঁটছো, ক্রিয়া করছো, ক্রিয়ার জন্য হাঁটছো না, প্রতিক্রিয়ার জন্য হাঁটছো। পাখি বাতাসে এরকম করে ক্রিয়া করে, দুটো রেজাল্টেন্ট, এই ক্রিয়ার প্রতিক্রিয়া এইভাবে হয়, দিয়ে ওপর দিকে উঠে, ক্রিয়া ঠেলছে ওপর দিকে, ওপরে উড়ে যাচ্ছে। ঠিক আছে, তো এইটা হচ্ছে ক্রিয়া প্রতিক্রিয়া। এবার একটা কোশ্চিনটা বলো তো যে আচ্ছা ক্রিয়া প্রতিক্রিয়া তো সেম, তাই তো? মানে গুলি করলে তুমি, বন্দুকে গুলি করলে তুমি, গুলি চলে গেল এত জোরে, বন্দুক তো অত জোরে যায় না কেন? দুটো বলই তো সেম, কিন্তু যায় না কেন? বলো বলো কেন যায় না? আরে দেখো দেখো এফ কেন, তাদের মাস, বুঝলে তো? আরে ছোট্ট যদি নৌকা হয়, তুমি লাফ মারলে দেখো কতটা হচ্ছে, নৌকাটা একটু পিছনের দিকে যাচ্ছে, তুমিও যাচ্ছ, কিন্তু নৌকা যখন প্রচুর বড় হয়, তুমি লাফ মারলে কিছু নৌকার কিছু এসে যায়, কারণ কি মাস। মাস যদি বেশি হয়, এফ ইকুয়াল টু কী ছিল, এফ ইকুয়াল টু কী ছিল, এফ ইকুয়াল টু এম এ। ঠিক আছে, ধরো 10 নিউটন, হ্যাঁ 10 নিউটন, 100 নিউটন বল প্রয়োগ করেছো, ঠিক আছে, মাস ধরো 1, তাহলে ত্বরণ কত হতে হবে? এই দিকটা সেম হতে হবে তো, 100 হবে। ঠিক আছে, যদি মাস বাড়ে 2 হয়, ত্বরণ কত হচ্ছে? 50 গণিত, এই দিকটা সেম হতে হবে, 10 নিউটন এটাকে ঠিক হতে হবে। মাস যদি 1 হয়, ত্বরণ কত হবে? বা এইভাবে ভাব করতে হতো, এফ ইকুয়াল টু এম এ, তো তাহলে এ ইকুয়াল টু কী হচ্ছে, এফ বাই এম। এখান থেকে তুমি বার করতে পারো এটা কত হবে। ঠিক আছে, কত হবে? 100, সব জায়গায় 100 আছে, 100। আর মাস যদি 1 হয়, এ কত হবে? 100 হবে। মাস যদি 2 হয়, এ কত হবে? 50 হবে। মাস যদি 10 হয়, হ্যাঁ আমি আর বাড়াচ্ছি, 10 হয়, তাহলে এ কত হবে? 10ই হবে, 10 10কে 100, দেখো 10। হ্যাঁ, মাস যদি 50 হয়, মাস যদি 50 হয়, এ কত হবে? ত্বরণ কত হবে? 2। মাস যদি 100 হয়, ত্বরণ কত হবে? 1, তাই তো? তাহলে দেখো মাস যদি বাড়ে, ত্বরণ কি হচ্ছে? কমছে। ঠিক আছে, মানে গুলিটা যত বড় হবে, এত বড় গুলি নিশ্চয়ই বন্দুক থেকে বার করে না, কারণ কি গুলির ওয়েট বেশি হয়ে যাবে। গুলির ওয়েট যদি বেশি হয়ে যায়, গুলি ত্বরণ কম, যত ওয়েট বেশি হবে তত মানে যত মাস বেশি হবে, মাস যত বেশি হবে, ত্বরণ তত কম হবে। এবার বন্দুকের অনেকটা বড় বন্দুক, ওর মাস অনেক বেশি, যথেষ্ট ভারী বন্দুক, আর গুলিটা একটু হালকা, তাই ওর ত্বরণ বেশি হয়, বন্দুকের ত্বরণ কম হয়। বুঝতে পারছো? নৌকার ক্ষেত্রেও সেম, হালকা নৌকা হলে তার একটু ত্বরণ হয়, কিন্তু ভারী বড় নৌকার ক্ষেত্রে কোনো ত্বরণ হয় না। তুমি তুমি একটা লাফ মেরেছো, তাতে ওই ভারী নৌকার কিছু এসে যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে থার্ড ল। বলো ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড লর কোনো প্রবলেম আছে? নেই তো? এবার নেক্সট ক্লাসে আমরা পড়বো কি, এমনভাবে পড়বো ম্যাথামেটিক্স যে প্রত্যেকটা অঙ্ক, যেটা আমাদের বোর্ড, নিট, জেই, তোমাদের বইয়ের মতো পড়বো না, একদম আলাদা একটা স্টাইলে পড়বো, যাতে তোমরা দারুণভাবে করতে পারো, একটাও আটকাবে না। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আবার। অল দ্য বেস্ট।